আপনারা গতকাল দেখেছেন খবরে, শিবিরে উঠেছিলাম, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণয় একটা রেল গেট, সেখান থেকে রেলের লাইন খোলা, ট্রেন আসছে, রেল গেটের যে দারোয়ানের, যে পাহারাদারের ওই রেল গেটটাকে পাহারা দেওয়ার কথা, রেল গেট ফেলে দেওয়ার কথা ছিল, ট্রেন আসার সময় সে মদ খেয়ে ওখানে পড়েছিল। রেল গেট খোলা, রেল গেটে যেতে গিয়ে চারটে ছোট ছোট বাচ্চা রেলের চাকার তলায় দুটুকরো হয়ে পড়ে থাকতো, রেল লাইনের ওপর চারটে ছোট ছোট বাচ্চা। একটু পরে ভিডিও দেখলাম, ফেসবুকে দেখলাম, তারপরে টিভিতেও দেখলাম, আজ কাগজে বেরিয়েছে, আপনারা দেখেছেন যে সেই রেল গেটের সেই লোকটাকে, যার কাজ ছিল রেলের গেটটাকে পাহারা দেওয়ার, তাকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। সে এত মদের নেশায় চুর, এত মদের নেশায় চুর, সোজায় দাঁড়াতে পারছে না। তার এই বোধটুকু নেই, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, এতটুকু অনুশোচনা নেই যে আমি এমন মদের নেশায় চুর ছিলাম যে আমার জন্য চারটে বাচ্চা মরে পড়ে আছে রেল লাইনে, তাহলে ছোট ছোট চারটে বাচ্চা। এই লোকটা সারা জীবন জেলে পচে মরুক, এ যা পাপ করেছে এক জন্ম নয়, ওর মদের নেশা আসবাদে কাল মাথা থেকে নামবে, কিন্তু ও যা পাপ করেছে ওর এক জন্ম নয়, ওর 7 জন্ম জেলের ভেতর পচে মরা উচিত। কিন্তু বলুন তো, ওর তো মদের নেশায় চুর। আর যারা ক্ষমতার নেশায় চুর, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 2021-এ ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিল, 2026 সাল, 93 জন, আমাদের দেশের 93টা বাচ্চা ছেলে মেয়ে যারা নিট পরীক্ষায় বসতো ডাক্তার হওয়ার জন্য, মেধাবী ছেলে মেয়ে দেশ জুড়ে, 93টা বাচ্চা ছেলে মেয়ে সুইসাইড করেছে একটা শিক্ষামন্ত্রীর জন্য, আত্মহত্যা করেছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো একদিন বাবা মার কোল আলো করে এসছিল, এই ধর্মেন্দ্র প্রধানের পাপে বাবা মার কোল খালি করে 93টা আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের মতো 93টা বাচ্চা মরে গেল, আত্মহত্যা করলো, নিজেকে শেষ করে দিল। 4টে বাচ্চা মরেছে লেভেল ক্রসিংয়ের যে গার্ডটার জন্য, তাকে ধরে পুলিশ জেলে নিয়ে গেছে। আর 93টা বাচ্চা মরেছে যে ক্ষমতার নেশায় চুর হয়ে থাকা, মদের নেশার থেকেও খারাপ এই ক্ষমতার নেশা, ক্ষমতায় নেশায় চুর হয়ে থাকা এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর জন্য সে এখন পায়ের ওপর পা তুলে, মাথার ওপর লালবাতি গাড়ি নিয়ে ভারতবর্ষের আসমুদ্র হিমাচলের শিক্ষামন্ত্রী হয়ে বসে থাকবে। দিল্লিতে সোনাম ওয়াংচু অনশন করছে, তুই অনশন করে মর। এ বিক্ষোভ দেখাচ্ছে, ও প্রতিবাদ করছে, পদত্যাগ করছে, মারতে মারতে জেলে ভরবো এদেরকে, তাও ভালো। কিন্তু ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবে না কেন? এর পেছনে কোনো যুক্তি আছে, কোনো লজিক আছে? 4টে বাচ্চার মৃত্যুর জন্য যে দায়ী, তাকে যদি জেল খাটানো হয়, খাটানোই উচিত। তাহলে 93টা ছেলে মেয়ের মৃত্যুর জন্য যে দায়ী, তার সরকারি চেয়ারটুকু যাবে না? এর পেছনে কোনো ব্যাখ্যা আছে, কোনো যুক্তি আছে, কোনো অজুহাত আছে? কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, কোনো অজুহাত নেই, খালি একটা আস্ফালন আছে, একটা ক্ষমতা আছে, ক্ষমতার দম্ভ আছে। ভাই, আমি ভোটে জিতেছি, আমি ক্ষমতা দখল করেছি, বেশ করবো, আমি ধর্মেন্দ্র প্রধানকেই শিক্ষামন্ত্রী রাখবো, গোটা দেশ জুড়ে পেপার লিক হবে, ছেলে মেয়েদের জীবন শেষ হবে, ছেলে মেয়েদের চোখের স্বপ্ন মরে যাবে, ছেলে মেয়েরা আত্মহত্যা করবে, আর আমাদের বিজেপির মন্ত্রীদের ছেলে মেয়েগুলো বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তোদের ছেলে মেয়ে মরবে, তারপরে তার প্রতিবাদে যে অনশন করবে, দরকার হলে সেও মরবে, তবু আমাদের শিক্ষামন্ত্রীকে আমরা সরাবো না, ও শিক্ষামন্ত্রী থাকবে। ক্ষমতা, ক্ষমতার নেশা, ক্ষমতার দম্ভ, তার বিরুদ্ধে কথা বলতে চান, গুন্ডা দমন আইনে জেলে ঢোকানোর ভয় দেখাবে। এদের এই ক্ষমতার আস্ফালন দেখতে দেখতে মনে পড়ে, আমাদের পার্টির নেতা ছিলেন কমরেড শ্যামল চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা ছিলেন, শ্রমিক আন্দোলনের। শ্যামলদা মজা করে একটা গল্প বলতেন, বলতেন যে একবার একটা লোক ছিল, সে ছিল ট্রেনের লেভেল ক্রসিংয়ের গার্ড। তো সেই লোকটা, তার কাজ ছিল লাইন ক্লিয়ার থাকলে ট্রেনকে পাস করানো, আর সবুজ পতাকা দেখিয়ে, আর যদি লাইনে কোনো সমস্যা হয়, ট্রেনকে দাঁড় করাতে হয়, তাহলে লাল পতাকা দেখিয়ে ট্রেনকে দাঁড় করানো। তো সেই লোকটা নতুন বিয়ে করেছে, বাড়িতে নতুন বউ এসছে। এবার নতুন বউ যা হয়, বয়সে অনেক ছোট, ওর থেকে বরকে পাত্তা ফাত্তা দেয় না। ও খুব চেষ্টা করছে, বাড়িতে নতুন বউ এনেছে, আমাকে রোয়াব দেখাতে হবে, আর সে বউ কোনো পাত্তা দেয় না, সবসময় টিটকিরি করে, কিছু কথা বলতে গেলেই দুচ্ছাই করে। লোকটা কিছুতেই বউকে বোঝাতে পারছে না যে আমি একটা কেউ কেটে, আমাকে একটু সম্মান করো। কি করে কি করে, তা একদিন সে বউকে বলছে, তুমি জানো আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা? তা বউ বলছে, দূর, তোমার আবার কি ক্ষমতা? বলে, তুমি জানো আমি চাইলে যে কোনো ট্রেনকে দাঁড় করে দিতে পারি, রানিং ট্রেনকে। বউ বলছে, ধর, তা আবার হয় নাকি? বলে, হ্যাঁ, তুমি দেখবে, তোমাকে দেখাবো আজকে রাত্রিবেলা, দাঁড়াও। রাত্রিবেলা তোমার খেতে বসেছে, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে বউকে বলছে, চলো
আমার সাথে চলো, তোমাকে নিয়ে গিয়ে দেখাবো। তা বউ তো খুব মজা পেয়ে গেছে যে আমার বর কী বলছে, আমার বর নাকি চাইলে যে কোনো ট্রেন দাঁড় করে দিতে পারে, দেখি তো। বউকে নিয়ে সে হেঁটে হেঁটে সে মাঠ পার করে গেছে রেল লাইনের ধারে, লেভেল ক্রসিংয়ের ওখানে গিয়ে এবার ট্রেন আসছে। ও বলছে দাঁড়াও, ট্রেনটা আসুক দেখাচ্ছি। অপেক্ষা করছে, ট্রেন আসবে ট্রেন আসবে, একটু পরে ট্রেন আসছে দূর থেকে। বউকে বলছে দেখো এবার আমার কি ক্ষমতা, আমার কি পাওয়ার। লাল পতাকা নিয়ে গেছে, লাইনের ধারে গিয়ে ট্রেনটাকে দাঁড় করানোর সিগন্যাল দিয়েছে। তো দূর থেকে ট্রেনটা আস্তে আস্তে, ট্রেনের ড্রাইভার সেই লোকটাকে ওই লাল পতাকা দিয়ে সিগন্যাল দিতে দেখে ভেবেছে বোধহয় সামনে হয় রেল লাইন খোলা আছে, রেল গেট খোলা আছে, অথবা হয়তো রেল লাইনে কোনো সমস্যা হয়েছে, কোনো ফিস প্লেট সরে গেছে, কোনো অবরোধ আছে, কিছু আছে সামনে, এগুলো হয়তো অ্যাক্সিডেন্ট হবে। সে কী করেছে, তড়িঘড়ি করে ব্রেক কষেছে। ট্রেনটা স্লো হয়ে আস্তে আস্তে স্লো হতে হতে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। তা বউ তো দেখে অবাক। তার বর বউকে বলছে দেখেছো দেখেছো, তোমায় বলেছিলাম না আমার কত ক্ষমতা, আমার কত পাওয়ার। আর বউ বলছে সত্যি তো, সে তো জীবনে এরকম জিনিস দেখেনি যে রানিং ট্রেন মাঠের মধ্যে দিয়ে আসছিল, দাঁড়িয়ে গেল। সত্যি তো, তোমার তো বিরাট পাওয়ার। বলে হ্যাঁ, তবে তোমায় বলেছিলাম না। তেমন সময় কী হয়েছে, ট্রেনটা যে দাঁড়িয়ে গেছে, এবার ট্রেন যে চালাচ্ছিল যে লোকটা, ট্রেনের বাকি যারা হেল্পার ছিল, ড্রাইভার, সবাই প্যাসেঞ্জার, সবাই ভাবছে কী ব্যাপার, হঠাৎ করে রাত দুপুরবেলা ফাঁকা মাঠের মধ্যে ট্রেন দাঁড়িয়ে গেল, কোনো বিপদ আপদ হয়েছে কি না, কী হয়েছে। তারাই চলতে চলতে হই করে নেমে পড়েছে ট্রেন থেকে। নেমে লোকটার কাছে গেছে, লোকটার কাছে গিয়ে বলছে কী ব্যাপার, আপনি দাঁড় করলেন কেন, ট্রেনটাকে দাঁড় করলেন কেন, কোনো সমস্যা হয়েছে, কিছু হয়েছে? লোকটা বলছে আরে না না, কিচ্ছু সমস্যা হয়নি। বলে তাহলে ট্রেন দাঁড় করালেন? বলে কিছু না, কি বলুন তো, আমার নতুন বিয়ে হয়েছে তো, আমার বউ কিছুতেই আমাকে পাত্তা দিচ্ছিল না, ওই জন্য আমি বউকে একটু দেখাচ্ছিলাম আমার কত পাওয়ার আছে, ওই জন্য আমি ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছি। আমি লোকগুলো রেখে গিয়ে তবে রে বলে কারাটা বাচ্চা বললো, বলে কানের গোড়ায় মারলো এক থাপ্পড়, গিয়ে লোকটা মাঠের ধারে গিয়ে পড়লো, রেল লাইনের ধারে মাঠের ওপর গিয়ে পড়লো। বলে তারপর তারা গালাগাল দিতে দিতে আবার ট্রেনে উঠে ট্রেনটাকে নিয়ে বেরিয়ে গেল। এবার লোকটা মাঠ থেকে উঠে জামা ধুলো ফুলো ঝাড়ছে, তার বউ দেখছে বড় এরকমভাবে মার খেলো লোকের সামনে, বউ কিছু বুঝতে পারছে না হঠাৎ কী হয়ে গেল। বউ বরকে ধরে গিয়ে বলছে কী ব্যাপার গো, ওরা তোমাকে এরকমভাবে কানের গোড়ায় মেরে মাঠে ফেলে দিল কেন গো? লোক বলছে শোনো, ও কোনো ব্যাপার না, শোনো আমার ক্ষমতা ছিল ট্রেনটাকে দাঁড় করানোর, আমি আমার ক্ষমতা দেখিয়ে দিয়েছি। ওদের ক্ষমতা ছিল আমায় কানের গোড়ায় থাবড়া মেরে মাঠের ধারে ফেলে দেবার, ওরা ওদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আপনাদেরকে বলছি সরকারের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘরদোর দোকান ভাঙার, সরকার তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জনগণের ক্ষমতা আছে কানের গোড়ায় থাপ্পড় মেরে এই সরকারকে মাঠের ধারে ফেলে দেওয়ার, যখন দরকার হবে, যখন সুযোগ আসবে জনগণ সেই ক্ষমতা দেখিয়ে দেবে। কিন্তু তার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে। আজ বাদে কাল আর একটা ভোট হবে না, সামনের ভোট যখন আসবে আমরা চেষ্টা করব এই সমস্যার স্থায়ী সমাধানের, আমরা চেষ্টা করব এই সমস্যার স্থায়ী সমাধানের, এমন সরকার তৈরি করার যে সরকার লোকের বাড়ি তৈরি করবে, যে সরকার বাড়ি ভাঙবে না, যে সরকার যে মানুষটা দোকান করে খাচ্ছেন তার জন্য একটা স্থায়ী ব্যবসার জায়গা করে দেওয়ার চেষ্টা করবেন, তার ব্যবসা করার অধিকারটাকে কেড়ে নেবেন না। কিন্তু সেই দিন আসতে এখনো 3 বছর দেরি আছে, কিন্তু তার আগে অবধি আমাদেরকে ঠেকিয়ে রাখতে হবে। সেই ঠেকিয়ে রাখার কাজ আমরা করছি, আইনের লড়াই, আদালতের লড়াই, রাস্তার লড়াইয়ে। আপনারা যারা যারা মনে করেন যে আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আমাদের পাশে থাকুন। দেখুন আমার ভাবতে খারাপ লাগছে, বলতে খারাপ লাগছে, গর্ব হচ্ছিল যখন দূর থেকে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, হোয়াটসঅ্যাপে দেখছিলাম, হাবড়ায় আমাদের কমরেডরা যে মানুষদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, বাড়িঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, তাদের জন্য এখানে ক্যান্টিন চালাচ্ছে আমাদের পার্টি অফিসে। এটাই তো হওয়া উচিত। গর্ব হচ্ছিল। এক সপ্তাহ আগে, গত রোববার, আজকে শনিবার, আজ থেকে 6 দিন আগে, গত রোববার এসেছিলাম দুপুরবেলা, ওই পার্টি অফিসে খাবার দেওয়া হচ্ছিল, মানুষ ভিড় করে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিলেন। ছোট ছোট বাচ্চা যাদের বাবা মায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চা হাতে থালা নিয়ে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। আজকে যখন এখানে এলাম সেই পার্টি অফিসটা আর নেই, গতকাল ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সেই পার্টি অফিস ভেঙে দেওয়া নিয়ে বেশি কথা বলতে চাই না, ওই নিয়ে বেশি কপাল চাপড়াতে চাই না, ওই নিয়ে বেশি বিলাপ করতে চাই না। 15 বছরে আমাদের অনেক পার্টি অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের সরকারের আমলে গোটা বাংলা জুড়ে আপনারা জানেন আমাদের শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিস ভাঙা হয়েছে। আমাদের পার্টি অফিস ভাঙা, আমাদের পার্টি অফিস দখল, এই সব কিছু দেখে আমরা 15 বছর লড়াই করে গেছি। আর 15 বছর পরে আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, বাংলার আকাশে লাল পতাকা পথ করে উঠছে। আর 15 বছর যারা আমাদের পার্টি অফিস ভেঙেছিল, আজকে তাদের গোটা পার্টিটাই ভেঙে গেছে, আর কোনোদিন জুড়বে না। ওই পার্টি ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, ওই পার্টি কোনোদিন চিতা থেকে আর নামবে না। তাই আমাদের পার্টি অফিস ভাঙা নিয়ে কপাল চাপড়াতে চাই না,
ওরম 100টা পার্টি অফিস আমরা গড়ে তুলতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে, দরকার মতো সেই ক্ষমতা আমরা দেখিয়ে দেবো। কিন্তু আপনাদের বলছি, আমাদের পার্টির কমরেড, আমাদের পার্টির সমর্থকের বাইরেও যে মানুষ আছেন তাদের কাছে আবেদন করছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের কাছে আবেদন করছি। বিজেপিকে যারা ভোট দিয়ে ভেবেছিলেন যে তৃণমূলের চোরগুলো জব্দ হবে, তাদেরকে বলছি তাকিয়ে দেখুন। এইখানকার চেয়ারম্যান কালীচরণ, এই কালীচরণের নাম করে বিজেপির বিধায়ক এখন বিধায়ক হয়েছেন, যখন প্রার্থী ছিলেন বলে গেছিলেন এই কালীচরণ না চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদেরকে জেলে ভরা হবে। এখন তো কালীচরণের জেলে ফেলে যাওয়া তো ছেড়ে দিন, আজকে এই হাবড়া থেকে শুরু করে, অশোকনগর থেকে শুরু করে, গুমা থেকে শুরু করে, বিড়া থেকে শুরু করে, এই বিস্তীর্ণ এলাকায়, ওদিকে গোবরডাঙ্গা থেকে শুরু করে মসলন্দপুরে, যে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে চাকরি বিক্রি হতো, যে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে তোলাবাজি হতো, যে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে এলাকায় এলাকায় দোকানদারদের কাছ থেকে টাকা তোলা হতো, মহিলাদেরকে রাত্রিবেলা ডেকে শ্লীলতাহানি করা হতো, যে তৃণমূলের পার্টি অফিসগুলোতে কাটমানি ভাগ হতো, আজকে সেই পার্টি অফিসগুলো আস্ত আছে। আর যে পার্টি অফিস থেকে গরিব মানুষের জন্য শ্রমজীবী ক্যান্টিন চালানো হতো, সেই পার্টি অফিসটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এইটাই হবে বাংলায়। কাটমানি খাওয়া, তোলাবাজি করা পার্টি অফিসগুলো দাঁড়িয়ে থাকবে, চাকরি বিক্রি করা পার্টি অফিসগুলো দাঁড়িয়ে থাকবে, আর শ্রমজীবী ক্যান্টিন চালানো পার্টি অফিসগুলো গুড়িয়ে যাবে। এই বাংলায় চলবে। যদি আপনারা মনে করেন যা হচ্ছে ঠিক হচ্ছে না, তাহলে আপনাদেরকে বলছি এই প্রতিবাদে আমাদের পাশে আপনারা দাঁড়ান। বিজেপিকে যে ভোট দিয়েছিলেন যে মানুষ, তাদের কাছেও বলছি, এই হাবড়া থেকে শুরু করে, ওদিকে মসলন্দপুর গাইঘাটা থেকে শুরু করে, ওদিকে স্বরূপনগর, ঠাকুরনগর, পাশে নদিয়া, রানাঘাট, আরংঘাটা থেকে শুরু করে এই বিস্তীর্ণ উদ্বাস্তু এলাকা, এখানে যে উদ্বাস্তু পরিবার আছে, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে ওপার বাংলা থেকে সব হারিয়ে এই মানুষগুলো, এই পরিবারগুলো যখন এপারে এসেছিলেন, সেই সময়ও কিছু লোক এই উদ্বাস্তু মানুষকেও বহিরাগত, এই উদ্বাস্তু মানুষকেও বেআইনি দখলদার বলেছিল। সেই সময় উদ্বাস্তু মানুষ যখন ওপার থেকে সব হারিয়ে এপারে এসে মাথা গোজার ঠাঁই তৈরি করছিলেন, সেই সময়ের কংগ্রেস সরকার, আজকে যেরকম শুভেন্দু সরকার বেআইনি দখলদার বলে তার বাড়ি ভাঙার জন্য, তার ঝুপড়ির ঘর ভাঙার জন্য বুলডোজার আনে, সেই সময় বুলডোজার ছিল না। উদ্বাস্তু মানুষগুলোকে বেআইনি দখলদার বলে আসাম থেকে হাতি নিয়ে এসেছিল কংগ্রেসের সরকার, উদ্বাস্তু কলোনি ভাঙবে বলে, উদ্বাস্তু মানুষের ঘর ভাঙবে বলে। সেই সময়ও আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু সেই কলোনির সামনে, সেই ঘরের সামনে হাতে লাল পতাকা নিয়ে পাহারা দিয়েছিল কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি গিয়ে বলেছিল কোনো মানুষ বেআইনি দখলদার নয়, ওপার বাংলা থেকে সব হারিয়ে আসা এই মানুষকে, ওপার বাংলা থেকে আসা প্রত্যেকটি শরণার্থী পরিবারকে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। কোনো মানুষকে বেআইনি দখলদার বলে তার ঘর ভাঙা যাবে না। হাতে লাল পতাকা নিয়ে কলোনি পাহারা দিয়েছিল। আসাম থেকে আসা ওই কংগ্রেসের হাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কলোনি পাহারা দিয়েছিল কমিউনিস্ট পার্টি। পরে যখন আমাদের সরকার তৈরি হয়েছিল, সেই পরিবারগুলোর কাছে, যে পরিবারের কাছে ওরা ডেমোলিশনের নোটিশ নিয়ে গেছিল, সেই পরিবারের কাছে জমি স্থায়ী পাট্টা নিয়ে গেছিল পরবর্তীকালে বামফ্রন্ট সরকার। সেই পরিবারকে জমি স্থায়ী পাট্টা দিয়েছিল। আজকে সেই পরিবারের সন্তানদের বলছি, আজ থেকে 40 বছর আগে যে জিনিস আপনার বাবা মার সাথে হচ্ছিল, আজ থেকে 40 বছর আগে যে জিনিস আপনার ঠাকুরদা ঠাকুমার সাথে হচ্ছিল, দাদু দিদার সঙ্গে হচ্ছিল, আজকে সেই জিনিস হকারদের সাথে হচ্ছে। আজকে সেই জিনিস ঝুপড়িবাসী, বস্তিবাসী মানুষের সঙ্গে হচ্ছে। সেদিন আপনার পাশে, আপনার পরিবারের পাশে আরো অনেক মানুষকে দাঁড়িয়েছিল, পাহারা দিয়েছিল, কাঁধে হাত রেখেছিল, লড়াই করেছিল। আজকে চলুন এই মানুষগুলোর পাশে নতুন করে সেদিনের সেই ইতিহাসের ঋণ শোধ করি।